আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে এবার আলোচনায় সংবিধানের আদেশ, যা বলছে বিশেষজ্ঞরা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তা সমাধান করা। তবে আইনজ্ঞ ডক্টর স্বাধীন মালিক মনে করেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই। এছাড়াও এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও। তবে এর সঙ্গে দ্বিমত আছে কোনো আইনজীবীর। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর জানাবো এবি পার্টি ছেড়ে 40 নেতাকর্মী জামাত ইসলামে যোগদান। দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামাত ইসলাম থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিতে যোগ দেওয়ার 5 বছর পর আবারও জামাতে ফিরলেন দলটির সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী। তার নেতৃত্বে এবি পার্টির আরও 40 জন নেতাকর্মী জামাতে যোগ দিয়েছেন। এ সময় বিরামপুর উপজেলা বিএনপির ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবিরও জামাতে যোগ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনসুলেটে আওয়ামী লীগের হামলার ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেটে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়ে জানিয়েছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা। তিনি গুরুত্বের সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো ভোটকেন্দ্রের সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডক্টর ইফতেখারুজ্জামানের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে 15 সদস্যের মধ্যে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিল। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাশ হয়নি। গাজা যুদ্ধ শুরুর পর এটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো। যুক্তরাষ্ট্রের কারণে বারবার এই যুদ্ধ কখনো বন্ধ হচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। জুলাই সনদ বাস্তবায়নে এবার আলোচনায় সংবিধান আদেশ, যা বলছে বিশেষজ্ঞরা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুই হচ্ছে না, তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তা সমাধানের। তবে আইনজ্ঞ ডক্টর স্বাধীন মালিক মনে করেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই। এছাড়াও এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও। তবে এর সঙ্গে দ্বিমত আছে কোনো আইনজীবীর। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐক্যমত কমিশন। 6 মাস ম্যারাথন আলোচনার পর তৈরি হয় জুলাই সনদ, যেখানে 166টি বিষয়ের মধ্যে 84টিতে একমত রাজনৈতিক দলগুলো। যদিও কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্ট। এর মধ্যে 19টি সংস্কার সরাসরি সংবিধান
সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত। এমন প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সংবিধান আদেশের মাধ্যমে জারি সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছেন ঐকমত্য কমিশন। পরবর্তী আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের কথা বলা হয়েছে। সংবিধানের আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক জানান, বিদ্যমান সংবিধানে সংবিধান আদেশ জারির কথা উল্লেখ নেই। এবি পার্টি ছেড়ে ৪০ নেতাকর্মীর পুনরায় জামাতে যোগদান। দিনাজপুরে বিরামপুরে বাংলাদেশ জামাত ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিতে যোগ দেয়া ৫ বছর পর আবারও জামাতে ফিরলেন দলটির সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী। তার নেতৃত্বে এবি পার্টির আরও ৪০ জন নেতাকর্মী জামাতে যোগ দিয়েছেন। এ সময় বিরামপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবিরও জামাতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জামাতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শাখার আমির মামুনুর রশিদ ও সেক্রেটারি শাইনুল ইসলাম। মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে জামাত ইসলাম সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দিয়ে সর্বশেষ সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন। নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলার ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়েছেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। পোস্টে তিনি লিখেছেন, নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে যার যেমন ইচ্ছে তেমনি মন্তব্য করছেন। আমার নাম উল্লেখ করেও কেউ কেউ বলছেন এটা মামলা হয়েছিল নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে ফেলেছি। আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। ভিত্তিহীন তথ্যহীন অসত্য মত প্রকাশ করলে আমার কিছু করার থাকে না, শুধু সত্যটা মানুষকে জানাতে পারি। সেই হিসেবে কয়েকটি সত্য তথ্য জানাই। গোলাম মোর্তজা লিখেছেন, প্রথমত ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক কনসুলেটে। আমার দায়িত্ব বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে। আমি অতিথি হিসেবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে গিয়েছিলাম, অংশ নিয়েছি, আয়োজনে সহায়তা করেছি। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার পুরো বিষয়টি নিউ ইয়র্ক কনসুলেট লিখিতভাবে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ভিডিও ফুটেজ শো। গোলাম মোর্তজা লিখেছেন, প্রথমত ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক কনসুলেটে। আমার দায়িত্ব বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে। তিনি আরও লিখেছেন, তৃতীয়ত তদন্ত সম্পন্ন হলে নিউ ইয়র্ক কনসুলেট এবং দূতাবাসকে সুনির্দিষ্ট করে জানাবে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা। তদন্তে যা অভিযোগ পাওয়া যাবে তার উপর ভিত্তি করে সবকিছু করা হবে বলে জানিয়েছেন তিনি। ভোটকেন্দ্রের সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডক্টর ইফতেখারুজ্জামানের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত হবে। শুক্রবার ঢাকার টিআইবি কার্যালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর ভেরিফাইড সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনী ফোরাম প্রতিবেদন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন সংক্রান্ত আইন ও
নীতিমালায় কিছু পরিবর্তন আনা হলেও প্রত্যাশিত সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশাধিকার যে শর্ত আরোপ করা হয়েছে তা ঝুঁকি তৈরি করেছে। তিনি আরও বলেন, এই বাধা অপসারণ করা দরকার, তবে সেটি না হলে সাংবাদিকদের নিজেদের অবস্থান থেকে আইন ও নীতিমালার মধ্য থেকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনীতিকরণ ও প্রতিষ্ঠান দুর্বলকরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রশাসন পেশাদারিত্ব, নিরপেক্ষতা নষ্ট হয়েছে। অনেক ক্ষেত্রে একটি দলীয় প্রভাবকে আরেকটি দলীয় প্রভাব দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তবে প্রশাসন এখনও কিছু কর্মকর্তা আছেন যারা নিরপেক্ষ থেকে পেশাগতভাবে কাজ করার চেষ্টা করছেন। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেছেন, প্রশাসন এখন ৩ ধরনের শক্তিতে সক্রিয়। তারা সব সময় এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চায়, তবে কিছু রাজনৈতিক দলের কারণে তারা মূলত এই কাজগুলো করতে পারছে না, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা নিজের দেশকে ভালোবাসে, কিন্তু দেখুন এসব রাজনৈতিক নেতাদের কারণে তারা বিভিন্ন কাজ করতে পারছে না। সত্যি এটা ভাবলেই অবাক লাগে যে স্বাধীনতার এত বছর পর নিজের দেশে থেকে নিজের দেশের জন্য শুধুমাত্র কিছু রাজনৈতিক নেতাদের কারণে কাজ করা যায় না। এটা সত্যি হতাশাজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যাপারটি সেভাবেই করতে হবে বলে জানিয়েছেন।